This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাকে আপাতত কৌটোবন্দি দেখছেন সেই সাপ জ্যান্ত, আর এই জায়গায় হাসপাতালে বসে থাকতে দেখছেন তিনি সেই সাপের কামড় খেয়েছেন। নিচে দেখি নাই, এমন ভাবে পাড়া দিছি শরীরের উপরে লাগছে, কামড় খেয়েছে। দুলালির পায়ে সাপে কাটার দাগ। দুলালি সাপ সমেত ছুটেছিলেন হাসপাতালে, কারণ সাপে কাটা রোগী সাপ দেখে চিনতে পারেননি কোন সাপে কামড়েছে। নিয়ে আসলেন সাপটি ধরে চিনার জন্য যে কি সাপ। ডাক্তার বলেছেন এ সাপের বিষ নেই, তবে এই সাপ জ্যান্ত তো বটেই। সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন্ত। এটা গ্রাম বাংলার চেনা ছবি। ওই তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা, এটা বলার আগে যদি সেই সাপ কামড়ে ফেলে তাহলে কিন্তু লোকজন ঠান্ডা হয়ে যান। আর তাহলে গ্রাম বাংলায় একদম চেনা ছবি কি জানেন, যেটা আপনারা দেখছেন, সোজা সেই সাপটাকে হাতে ধরে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে দৌড়ানো। আসলে কী জানেন তো, সবার আগে জানার দরকার যে কোন সাপ কেটেছে, সে বিষধর না নির্বিষ। মানে এটা বোঝাটা তো খুব মুশকিলের ব্যাপার। ওই জন্যই গ্রাম বাংলার মানুষজন সাপে কামড়ালে সেই সাপটা জ্যান্ত বা মৃত যেভাবেই পান না কেন নিয়ে ডাক্তারের কাছে ছোটেন। ঠিক যেমনটা করেছিলেন ওই ধূপগুড়ির দুলালি দাস। দুলালি নিজের দোকানে কাজকর্ম করছিলেন, মানে এটা ওটা সরাচ্ছিলেন, আর সেটা করতে গিয়েই সাপের কামড় খান। ব্যথা হচ্ছিল, রক্ত পড়ছিল। এবার নিশ্চয়ই গিঁট ঠিট দিয়ে ওই যেরকম করেন, সাপের কামড় খেলে লোকজন আগে প্রথমে বাঁধন দেন যাতে বিষাক্ত রক্ত ছড়িয়ে পড়তে না পারে। এটাই নর্মাল কাজ আর কি লোকজনের। কিন্তু তারপর দুলালি যেটা করেছিলেন, সাপটাকে খুঁজে বার করেছিলেন। আর খুঁজে বার করার পর ওই দেখলেন হাতে সাপ নিয়ে সোজা হাসপাতালে। এবার ভাবুন তো ডাক্তারের অবস্থাটা, রুগী দেখবেন না তার হাতে ধরা সাপটা। যাই হোক, এই সাপ চেনাটা খুব জরুরি। চিকিৎসা অনেকটাই তার উপর নির্ভর করে, এটা তো আমরা জানি। মানে আসল বিষয় হলো সাপ চেনা। ভাবছেন তো রাত দুপুরে এত সাপ সাপ কি করছি, অনেকেই তো গা ঠা ঘিন ঘিন করে, অনেকে আবার রাত দুপুরে সাপের নামই নেন না, লতা লতা করেন। এবার সবার বিরক্তি উদ্রেক করে এরকমভাবে সাপের নাম নেওয়া, সাপের গল্প করা, কারণটা কি? দেখুন, যার যেরকম লাগে লাগুক, এটা তো অস্বীকার করতে পারবেন না যে সাপ আর মানুষ বহুদিন ধরেই সহাবস্থান করছে। কিন্তু সব সাপ কিন্তু বিষধর নয়, এটা তো ঘটনা। আবার কিছু সাপ যে বিষাক্ত এবং আমাদের যে সর্বনাশ ঘটিয়ে দিতে পারে, এটাকেও তো অস্বীকার করা যায় না। আমাদের চারপাশে সাপ কি একদম নেই? এইবার আসল জায়গায় আসছে। চারপাশে যে আমাদের সাপ নেই, এটা যেরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তেমনি সেই সাপেদের জাত কি সেটা নির্ধারণ করাটাও তো খুব জরুরি হয়ে পড়েছে। দেখুন, এবার যদি আপনি এই একটু অন্যভাবে দেখেন বিষয়টা, আমরা সাম্প্রতিককালে কোন রাষ্ট্রকে সাপ বলে মনে করি? পাকিস্তানকে। এবার দেখুন, পাকিস্তানিদের সারাদিন চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান, চিন্তামণি একমাত্র ভারতের ক্ষতি কিভাবে করবে। এবার রাষ্ট্র হিসেবে তারা যে সত্যি বিষাক্ত, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সব পাকিস্তানি কি বিষাক্ত? নিশ্চয়ই না। মুশকিল হচ্ছে যে তারা যদি এ দেশে ঢুকে পড়েন, তাদের তো দেশ থেকে আলাদা করা যাবে না, কারণ আদতে তারা পাকিস্তানি। ফলে প্রাথমিকভাবে আপনাদের সবারই চোখে একটু সন্দেহের ছায়া তো পড়বেই। আপনার চারপাশে যারা রয়েছেন তাদের মধ্যে এরকম কেউ আছেন কিনা কি করে জানবেন? ওই আজাদ মল্লিক, তার কথা মনে আছে আপনাদের? তাকে প্রাথমিকভাবে বাংলাদেশি ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে সে আসলে পাকিস্তানি। এবার আমাদের চারপাশে
অসংখ্য যে অনুপ্রবেশকারী ঢুকে বসে রয়েছেন, বসবাস করছেন, আমাদের রাজ্যের মানুষের সাথে মিশে গেছেন, এটা তো আজকাল সবাই জেনে গেছেন। এই জন্যেই তো এই এসআইআর নিয়ে এত বিতর্ক, এত টানাটানি, লাঠালাঠি কি না হচ্ছে বলুন তো। এবার প্রাথমিকভাবে সবাই মনে করছেন যে এটা সব সাপ, আমরা ওই বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পোষা, এরকম আমরা সাপ পুষছি, এটা মোটামুটি সবাই গ্যারান্টি দিয়ে ফেলেছে। কিন্তু বিষাক্ত কিনা সেটাই তো জানা দরকার। এবার আমাদের এর জন্য যেতে হবে বিশেষজ্ঞের কাছে। রাজ্যের মানুষের সঙ্গে আজ এক বিশেষজ্ঞ সালেহা খাতুনের পরিচয় করিয়ে দিয়েছেন। এবার এই সালেহা খাতুনকে উত্তর 24 পরগনার নৈহাটি, যেখানে কদিন পরেই ওই কালী পুজো দেখতে লোকজন ভিড় জমাবেন, সেই নৈহাটির বাসিন্দা হলেন সালেহা। বাসিন্দা মানে আপাতত ওখানে থাকেন, ওখানেই বিয়ে হয়েছে। এই বিয়ের আগে সালেহা কোথায় ছিলেন জানেন? পাকিস্তানে, কারণ সালেহা খাতুন পাকিস্তানি। এবার দুলালি যেরকম সাপ চিনতে পারেননি, তেমনি সালেহার প্রতিবেশীরাও নাকি এতদিন সালেহাকে দেখে চিনতে পারেননি তিনি পাকিস্তানি। চেনালেন কে? যিনি বিশেষজ্ঞ তিনি। এর পুরো পরিবার জন্মেছে, এরা পাকিস্তানি পাসপোর্ট, পাকিস্তান থেকে এসছে, এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠেছে। দেখুন, বিশেষজ্ঞের কথা যখন শুনে ফেলেছেন তাকে চিনেও ফেলেছেন, আলাদা করে পরিচয় করানোর দরকার নেই, তবু বলে দিচ্ছি এই বিশেষজ্ঞের নাম অর্জুন সিং। তৃণমূল, বিজেপি তৃণমূল এরকম যাতায়াতের মধ্যে আপাতত তিনি বিজেপিতে আছেন। আগে ব্যারাকপুরের সাংসদ ছিলেন, এখন আর নেই। কিন্তু তা বলে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘাটের জল খাওয়ার অভিজ্ঞতা তাদের তো আর মরচে পড়েনি। ওই জন্যই ওই নৈহাটির 8 নম্বর ওয়ার্ডের ইমরানের স্ত্রী সালেহা যে আসলে পাকিস্তানি, 28 বছর আগে যে বিয়ে করার জন্যই সালেহা এদেশে আসেন এবং তারপর থেকে এদেশের নাগরিকত্ব না নিয়েই এখানে থেকে গেছেন, এমনকি ভোটার তালিকায় নাম তুলে ভোটারও হয়ে গেছেন, সেটা কিন্তু ঠিক খুঁজে বার করেছেন অর্জুন সিং। আর শুধু খুঁজে বের করেননি, অভিযোগ করেছেন কি জানেন? অভিযোগ করেছেন সালেহার মতো যারা পাকিস্তানি বা ধরুন বাংলাদেশি বা রোহিঙ্গা, তাদের লুকিয়ে রাখার জন্যেই নাকি এই নিবিড় ভোটার সমীক্ষা মানে সারের বিরোধিতা করছে তৃণমূল। এবার পাল্টা প্রশ্নও তো রয়েছে, সেটা ওই সালেহার স্বামী ইমরান আর নৈহাটির বিধায়ক সনদ দে করছেন। তাদের প্রশ্ন হচ্ছে যে সালেহা খাতুনকে কেন এদেশের নাগরিকত্ব দেওয়া হয়নি? এদেশের বহু মানুষের বিয়ে হয়েছে পাকিস্তানে, বহু মানুষ ওদেশ থেকে এদেশে বিয়ের সূত্রে এসছেন, তাদের মধ্যে অনেকেরই নাগরিকত্ব পেয়ে গেছেন। কিন্তু যাদের নাগরিকত্ব এখনও বদল হয়নি, মানে ভারতীয় যাদের করা হয়নি, তাদের মধ্যে এই সালেহা খাতুন রয়েছে। এই সালেহা খাতুন আমাদের কিন্তু ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছেন জানেন তো। হ্যাঁ, সোজা বাংলায় যাকে বলে ক্রস ফায়ার, গুলি পাল্টা গুলি, তার লড়াই চলছে আর কি, এদিক ওদিক থেকে ঠাই ঠাই করে গুলি এসছে। এবার দেখুন, অর্জুন সিং যেই বলেছেন যে তৃণমূল সালেহা খাতুনের নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে, তৃণমূলই এই ভোটার তালিকায় সালেহার মতো ওই পাকিস্তানিকে আড়াল করছে, অমনি সনদদের মতো তৃণমূল বিধায়ক বলছেন যে এটা কেন? সালেহা খাতুন তো 28 বছর ধরে এক্সটেন্ডেড ভিসায় এদেশে আছেন, তাকে নাগরিকত্ব দিলেই লেঠা চুকে যেত, কেন নাগরিকত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার? তার মানে মাঝখানে আমরা বসে আপাতত কি বুঝবো? দেখুন, একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই চারপাশে যা যা হচ্ছে তার সঙ্গে সালেহা খাতুনের কেসটা একদিকে এক, আবার একদিকে একটু বেঠিক। একজন বিয়ের সূত্রে এদেশে এসছেন, ভিসা নিয়েই এসছেন বুঝতে পারছি, এবার আসতেই পারেন, এক্সটেন্ডেড ভিসা, এখানে থাকতেও পারেন, ফলে তার ওইভাবে থাকা নিয়ে আপাতত প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু তারপরের ব্যাপারটা ওইটাই আসল, এবং ওখানেই কিন্তু যাবতীয় দুশ্চিন্তা, এবং ওখানেই দেখুন একটা নিপাট পরিবারকে নিয়ে সংশয়ের শুরু। নাগরিকতা নিয়ে এরা সব ভোটার লিস্টে এখানে নাম আছে, যার পাসপোর্ট নম্বরও এখানে আছে, তারা ভোটার কার্ড এখানে নৈহাটি বানিয়ে নিয়েছে, আধার কার্ড বানিয়ে নিয়েছে। কোন সালে হয়েছে? 23 সালে। 70 সালে এখানে প্রাইমারি স্কুলে আমি সিস্টেমে আছেন, নন সিস্টেমে নেই। এই তো
সেটা যদি ওয়াইফকে দিয়ে আমাদের ভুল হলে কিন্তু সরকারের অ্যাকশন নেবে, কিন্তু সরকারের ভুল সিস্টেম ভুল হলে কে অ্যাকশন নেবে? 28 বছর আগে উনি পাকিস্তানে ছিল, 28 বছর আগে উনি বিবাহ সূত্রে এখানে এসেছে এবং তার সন্তান আছে যার বয়স প্রায় 20-22 বছর বয়স, তার সন্তান আছে, তার জন্ম এখানে। 3-4 জন আছে আমি জানি না কালকে অর্জুন সিং এর অভিযোগটা, কারণ ওর তো অর্জুন সিং এর জন্ম হচ্ছে অভিযোগ রাশিতে। হ্যাঁ, ভোটার কার্ড আছে। কার আছে ভোটার কার্ড? ওয়াইফের আধার কার্ড আছে। হ্যাঁ, কি নামে আছে? ওই সালেহা ইমরানি আছে। ভোট দেন? হ্যাঁ, ওইগুলো অনেক আগে থেকে হচ্ছে বলে আছে, ওটা অনেক আগে থেকে। আধার কার্ড যখন ছিল না, পাকিস্তানের পাসপোর্ট কার? ওয়াইফের জিজাপাড়াতে দিয়েছি, ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি, আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখনও পাইনি। সুতরাং রাজনৈতিক ঠাঁই ঠাই শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। এবং যেখানে রাজায় রাজায় যুদ্ধ হয় সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের তো বিশেষ কিছু করার থাকে না, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন আছে। মেনে নিলাম যে সালেহা খাতুন যা বলছেন বা তার স্বামী যা বলছেন সেগুলো সব ঠিক। মেনে নিলাম যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনদের যুক্তিটাও, হ্যাঁ সত্যি তো একজন পাকিস্তানি নাগরিক, তিনি বিবাহ সূত্রে এদেশে আসতেই পারেন, বৈধভাবে এসছেন, এক্সটেন্ডেড ভিসায় থাকছেন, এতদিন ধরে আছেন এখানেই, ঘর সংসার সন্তান, তো তার এতদিনে হয়তো নাগরিকত্ব পেয়ে যাওয়ারই কথা। তিনি নাগরিকত্ব নিতে চাইলে সেটা কেন হয়নি সেটা তো সিস্টেমের ব্যাপার, কিন্তু এটাও তো ঘটনা। আমাদের ওই বিষয়টা কেন পেলেন না সেটা নিয়ে আমাদের চিন্তা নেই, চিন্তার জায়গা তো অন্য। তিনি কিভাবে ভোটার তালিকায় নামটা তুলে ফেললেন, এটা তো পরিষ্কার যে তাকে সরকারিভাবে নাগরিকত্বটা দেওয়া হয়নি। যখন দেওয়া হলো না তখন নিজেই নিয়ে ফেললেন, এবং নিয়ে ফেললেন এই সব রাজনৈতিকরা, বিরাট বিরাট রাজনৈতিক নেতা যারা, তারা সবাই সব কিছু জানতেন। অর্জুন সিং যে তখন থেকেই নিশ্চয়ই জানতেন, যখন তিনি ওই সনদদের সঙ্গে একই দল করতেন, এবং সনদেও তিনি যে জানতেন যে সালেহার বাড়ি পাকিস্তানের করাচিতে, এবং তিনি যে সরকারিভাবে এতদিনেও ওই নাগরিকত্বটা পাননি, সব জানতেন। তাহলে তারা একটা বেআইনি কাজকে জেনে শুনে প্রশ্রয় দিচ্ছিলেন, সেটা কি মানবতার খাতিরে? কিছু কিছু জায়গায় মানবতা দেখানোর চেয়ে জিনিসটাকে মানে আইন সিদ্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়াটা কি একজন রাজনীতিক হিসেবে বেশি জরুরি নয়? নাকি তারা সব রেখে দিয়েছিলেন, কখন সালেহাকে নিয়ে রাজনীতি করার সুযোগ আসবে তখন রাজনীতি করবেন? এই জন্য এটাই তো আমরা এখন দেখছি। দেখুন, আজ দল পাল্টে বিজেপিতে চলে এসছেন অর্জুন সিং। আজ তিনি প্রশ্ন তুলছেন যে একজন পাকিস্তানির নাম ভোটার তালিকায় তুলেছে তৃণমূল কংগ্রেস। আজ তিনি প্রশ্ন তুলছেন যে এই ধরনের যারা ভিনদেশি, কখনো বাংলাদেশি, কখনো রোহিঙ্গা, কখনো পাকিস্তানি, এরা যাতে ভোটার তালিকায় থেকে যেতে পারে সেইটা নিশ্চিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এতদিন কেন জানা সত্ত্বেও তারা সেটা নিয়ে প্রশ্ন তোলেননি? যদি অর্জুন সিং এখনও তৃণমূলে থাকতেন তাহলে কি সালেহাকে নিয়ে তার ঘুম ভাঙত? দেখুন, রাজনীতিকদের যা ট্র্যাক রেকর্ড তাতে ভরসা রাখাটা উচিত হবে না। আবার উল্টো দিক থেকে দেখুন, অর্জুন সিং যে অভিযোগটা করছেন সেটাকেও তো উড়িয়ে দিতে পারছি না। সনদবাবুও তো জানতেন, জেনে শুনেও তো তিনি এই সমস্ত নিয়ে কোনো পদক্ষেপ করেননি, এতদিন ধরে করেননি। তার মানে অর্জুন সিংয়ের অভিযোগকে তো মান্যতা তিনি দিয়ে দিচ্ছেন। এই ভিনদেশিদের আমাদের নাগরিকত্ব বা আমাদের এখানে ভোটার তালিকায় নাম তুলে রাখার ব্যাপারটাকে অনায়াসে তারা মুখ ঘুরিয়ে এড়িয়ে যাচ্ছেন। এটা করতে করতে কি হয়েছে, সালেহা খাতুন আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত যা যা দেখেছি, যা জেনেছি, তার ভিত্তিতে আপাতত তো আমরা ধরে নিতে পারি যে তিনি নিপাট ঘর সংসার করছেন। কিন্তু এই যে কয়েক মাস আগে বিরাটির থেকে আজাদ মল্লিক নামে এক পাকিস্তানি গ্রেপ্তার হয়েছিল,
তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তো কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছিল যে সে পাকিস্তান থেকে প্রথমে নেপাল, সেখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতে এসছে। এবার সেটা রাজ্য পুলিশও জানতো, কারণ এর আগে আজাদ মল্লিককে তারা গ্রেফতার করেছিল, তাকে তো ঘাড় ধাক্কা দিয়ে দেশ ছাড়া করার কথা, কিন্তু সে বহাল তবিয়তে আমাদের এখানে থেকে গেছিল। গোটা বিষয়টা তাহলে একই রকম। তাহলে কি জানেন, আমাদের কি মনে হচ্ছে, যাদের যা জানার তারা সবাই সব জানেন, এবং যে যে অভিযোগ করছেন সেই অভিযোগের মান্যতাও তারাই কোনো না কোনো সময় দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি আমি কি করব? আমাদের এই ক্ষেত্রে এখন যেটা বুঝতে পারছি না, একটা ভালো কাজ আছে, চুপচাপ গ্যালারিতে বসে খেলা দেখা। কারণ আপনার আমার হাতে কিচ্ছু নেই। এই দেখুন, এসআইআর শুরুর আগে এই যারা ভোটের সমীক্ষা করবেন, মানে ভোটার তালিকাটা খুঁজে খুঁজে, ওই ভোটারদের খুঁজে খুঁজে তাদের যাবতীয় কিছু পরিচয় টরিচয় যাচাই টাচাই করে যারা তাদের নামটা বৈধ না অবৈধ সেই সমস্ত ঠিকঠাক করবেন, সেই বিএলওরা কি বলছেন জানেন? কাজটা অত্যন্ত কঠিন হতে চলেছে তাদের জন্য, খুব কঠিন। কেন বলছেন, কেন তাদের কঠিন লাগছে? দেখুন, তাদের কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে বুঝতে হবে এই বিএলওরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই বুঝতে পারছেন যে এই কাজটা শুধু কঠিন তা নয়, এটা তাদের জন্য একটা বিপজ্জনক কাজ। বিএলও হিসেবে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ম্যাপিং চলছে, ম্যাপিংয়ের কাজ, তার প্রারম্ভিক কাজ আর কি। কলকাতার পূর্ব প্রান্তের কিছু এলাকাতে সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে নাম তোলার জন্য বহু বয়স্ক লোক যারা তারা আবেদন করছেন এবং একাধিক আধার কার্ড দেখাচ্ছেন তারা। তাতে যদি বিএলওরা সম্মত না হন মানে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখানো হচ্ছে। প্রথমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নামটা রাখতে হবে, আর যদি নাম না রাখে তাদেরকে প্রলোভিত করা হচ্ছে, এমনকি আর্থিক ভাবে তাদেরকে পুষিয়ে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করা হচ্ছে। তাতে না রাজি হলেও যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আর কি, সেটা হচ্ছে যে এমনকি মানে পকেটের মধ্যে রিভলভার আছে এরকম ইঙ্গিত করে আর কি তাদেরকে ভয় দেখাচ্ছে যে ভোটার লিস্টে তাদেরকে নাম তুলে দিতে হবে। বিএলওদের এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে আর কি। তো আশা করব যে এই ব্যাপারে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে। এই বিএলওদের অভিযোগটা শুনলেন, লিখিত আকারেও তো বিএলওদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে তারা রীতিমতো চাপে রয়েছেন, তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এবার চাপটা কী লেভেল ভাবুন তো। যা যা শুনলেন সেগুলো যদি সত্যি হয় তাহলে লোকজন এসে বলছে নাম তুলতে হবে। নাম তোলার জন্য বা নাম যে আছে সেটাকে বৈধ করে দিতে হবে। সেটা বৈধ করার জন্য সে একাধিক আধার কার্ডের অপশান দিয়ে দিচ্ছে। একজন বাবা যায়, আপনি বেছে নিন কোনটা কাজে লাগবে। আবার কেউ কেউ তার কার্ড হিসেবে কোমরে গোজা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিচ্ছে। এর থেকে বড় কার্ড নাকি আর হয়ই না। কোথায় যাবেন এই বিএলওরা? এখন তো সবে ম্যাপিং চলছে, আসল কাজ তো এখনও শুরুই হয়নি। তাতেই যদি এই হয়, এই যদি ট্রেলার হয়, আসল সিনেমাটা কি হতে চলেছে ভাবুন তো। দেখুন, এসআইআর শুরুর আগে বিধানসভা ভিত্তিক এই ম্যাপিংটা চলছে এবং তার ভিত্তিতে বেশ কিছু তথ্য বা ইঙ্গিত যে নির্বাচন কমিশন পেয়েছে সেটা আপনাদের জানাচ্ছিলাম। কোথায় কত ভোটার আছে সেটার একটা আন্দাজ যেরকম নির্বাচন কমিশন নিচ্ছে, তেমনি কতটা জল থাকতে পারে তার একটা আন্দাজও নিচ্ছে। এবার তার মধ্যেই বিএলও হিসেবে যারা কাজ করবেন তাদের একাংশ বলছেন কলকাতার বুকে এইরকম হুমকি তারা পাচ্ছেন এবং হুমকির কিছু নির্দিষ্ট ধাপ তাদের পার করতে হচ্ছে। ধাপে ধাপে হুমকিগুলো বাড়ছে। প্রথম ধাপ কি? অনুরোধ। দ্বিতীয় ধাপ কি? ওই যা তারা নথি দেবেন সেই নথিটাকেই প্রামাণ্য বলে ধরে নিতে হবে। এবং তারপর কি? তারপর ওই আগ্নেয়াস্ত্র। এবার দেখুন, এই যদি পরিস্থিতি হয় তখন তো প্রশ্ন আসবে যে এরা নিশ্চিতভাবেই তো বৈধ নন, তাহলে অবৈধ যারা ভোটার তাদের এত আত্মবিশ্বাস, তাদের এতটা ক্ষমতা কোত্থেকে হয়? এমনি লোকের কাছে তো অস্ত্রশস্ত্র থাকে না। এবার
ওই যে অভিযোগটা শুনলেন, একজন পকেট থেকে 4খানা আধার কার্ড বার করে দিয়ে বলছে বেছে নিন কোনটা, যেটা আপনার পছন্দ সেটাই লাগিয়ে দিন আর কি। মানে তার ভোটার তালিকায় নাম থাকতেই হবে, তাকে নাগরিক বানিয়ে দিতে হবে। এবার যে নামেই বানান, ভাবা যায়। এবং এইটা মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তখন এটা যদি ধরে নিচ্ছে এটা মিথ্যে যে করেছেন তিনি আমাদের সামনে মিথ্যে অভিযোগ করছেন, কিন্তু বাস্তব ঘটনাটা সেটাও তো আমরা খুঁজে পেয়েছি। ওই আজাদ মল্লিক পাক নাগরিক, তার কাছেই তো ছিল ওরকম 4-5খানা আধার কার্ড, এবং সেটা আমরা পাইনি, সেটা এজেন্সি পেয়েছে, কেন্দ্রীয় এজেন্সি। কোথাও তার নাম আজাদ, কোথাও ইব্রাহিম, কোথাও গোপাল, কিন্তু গোপাল যে সুবোধ নয় সেটা অনুপ্রবেশকারী হিসেবে সে যে বেশ ঘাঘু একটা বিপজ্জনক লোক, সেটা কেন্দ্রীয় এজেন্সি মামলা হাতে পেয়েই বুঝে গেছিল। ফলে এই যারা বিএলওদের এখন হুমকি দিচ্ছেন তারা আজাদ মল্লিক নাকি সুবোধ, তার গ্যারান্টি কে কীভাবে দেবে? আমরা সালেহার ওই বিষয়টাকে ব্যতিক্রম হিসেবে দেখছি, কিন্তু এটাও তো ঘটনা। এরকমভাবে অসংখ্য পাকিস্তানি এখানে মিশে গেছেন, আইনের চোখে যারা অবৈধ ভোটার। দেখুন, এই যাবতীয় বিষয়গুলো আমাদের না একটা অদ্ভুত অবিশ্বাসের জগতে বাস করতে পাঠিয়ে দিচ্ছে, জানেন তো। কাকে বিশ্বাস করবেন আপনি? যাদের উপর বিশ্বাস করার কথা তারা সব জানেন, তারাই এই রকম কাজকর্মগুলো করতে মদত দিয়েছেন আমি বলবো না, কিন্তু অ্যালাউ করেছেন এটা তো পরিষ্কারভাবেই বলতে পারি। এবার মদত দিয়েছেন না দেননি সেটা তো অন্য রাজনৈতিক দলগুলো বলছে। ভাবুন, এবার তর্কের কথায় আসা যাক। তৃণমূল নেতারা বলছেন এগুলো নাকি সব অবাস্তব অভিযোগ, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। এবার পাল্টা বিজেপির নেতারা প্রশ্ন তুলছেন অভিযোগের ওই এলাকাগুলো নিয়ে, বন্দর এলাকা, কসবা, তপসিয়ার মতো জায়গাতেই কেন হুমকির মুখে পড়ছেন বিএলওরা? এই প্রশ্নটা তাদের পক্ষে করাটা সহজ হয়ে যাচ্ছে, কারণ ওরকমই একটা এলাকা তো গুলশন কলোনি, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গারা রয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং যে অভিযোগ শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের পর সামনে এসছে, শাসক দলের লোকজনই সামনে এনেছেন। এবং আসার কথা হচ্ছে দ্বন্দ্ব যেখানেই থাক, রাজনীতি যাই বলুক, কলকাতার পুলিশ কমিশনার বিষয়টা জানতে পেরেছেন এবং জানিয়েছেন এতদিন এমন কোনো অভিযোগ তার কাছে আসেনি। তার মানে এখন এলো আর কি, এখন তিনি অভিযোগটা সম্পর্কে অবহিত হলেন, এবং অবহিত যখন হয়েছেন তখন পুলিশ চাইলে যে তাদের মতো করে খোঁজখবর করতে পারে সেই ভরসাটা আমাদের আছে। কারণ ভোট ঘোষণা হলে পুলিশকে তো সরকারকে নয়, ওই নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে। তাই পরে জানানোর জন্য হলেও পুলিশ এখন খোঁজ খবর নিতে চাইলে কিন্তু নিতেই পারে, জানেন তো। সব জায়গাতে হয়তো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গা, স্পর্শকাতর জায়গা এমনই হয়ে আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করেই খুব অসুবিধাজনক। সুতরাং নির্বাচন কমিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে কঠোর ব্যবস্থা নিতে, সেটা যেই ব্যবস্থা করুক তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কাজটা নির্বিঘ্ন হোক। আমাদের কাছে কোনো কমিউনিকেশন আসেনি, যখন আসবে যেভাবে ইলেকশন কমিশন বলবে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। বিএলওরা ধমকি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তারা নাকি চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী তার আবেদন জানিয়েছে গুলশন কলোনির আলাদা করে ট্রিটমেন্ট করা উচিত। এটা পুরোপুরি মিথ্যা চক্রান্ত, এবং এই করে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এমনি একটা এখানে আনন্দপুর গুলশন কলোনি একটা ভ্রান্ত ধারণা বাংলার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় যে এখানে প্রচুর বাংলাদেশি আছে, এখানে প্রচুর রোহিঙ্গা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশিরা এখানে আছেন, রোহিঙ্গারা আছেন, এটা প্রচারটা ঠিক নয়। ইলেকশন কমিশন যদি ভয় লাগে আমাকে ওদের লোক অফিসে দেবে, আমি নিজে থাকি এসকর্ট করে কাজ করাবো। এই এসআইআর এর ওইগুলো অফিসারগুলি কারা দিয়েছে? রাজ্য সরকার দিয়েছে, রাজ্য সরকারই দিয়েছে। তো রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আপনি রাজ্য সরকার বলছে এসআইআর হতে দেবো না, আর অফিসার দিয়ে রেখে দিয়েছেন, আপনি এই গল্প বন্ধ করুন। সরকারি কর্মচারী বা এই কাঠামোর মধ্যে অন্য অনেক দলের লোকজন থাকেন যারা অনেক আগে থেকে এই সব কাঠামোর মধ্যে ঢুকে বসে আছেন। তারা এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য
তাদের পছন্দ করা দলের কথায় কখন কি করছেন সেগুলো তাদের ব্যাপার। কুণাল ঘোষের কথা শুনে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, অনুপ্রবেশ সমস্যাটা শাসক বিরোধী দু দলকেই তারা করে বেড়াচ্ছে। এই যেরকম তিনি বললেন যে তাদের এই সরকারি কর্মচারীদের মধ্যে সেই অর্থে বহু অনুপ্রবেশকারী আছেন, মানে এক্ষেত্রে অন্য দেশ ভিনদেশি নয়, যারা ভিন মতের লোক, এবার তারাই যত গোলমেলে কাণ্ড কারখানাগুলো করে ফেলছেন, তাদের বিপাকে ফেলছেন। এটা হলে কিন্তু ওই বিরোধীরা যেটা বলছেন সেটা কিন্তু মান্যতা পেয়ে যায়। তারাও তো বলছেন যে ওই ভিন দেশ থেকে যারা এসে ঢুকে পড়েছেন তারাই তো এখানে যাবতীয় গোলমাল করছেন। অনুপ্রবেশ ব্যাপারটা তার মানে গোলমেলে, এটা আপনি আমি বুঝতে পারছি। দেখুন 2009 সালের জুন মাসে ইরানে একটা তুমুল বিক্ষোভ হয়েছিল, জানেন তো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, গুলি টুলি অনেক কিছু চলেছিল এবং পশ্চিমী মিডিয়া সেটাকে ঢালাও কভারেজ দিয়েছিল। সেটাকে একটা সবুজ বিপ্লব নাম দেওয়া হয়েছিল, ইরানের সবুজ বিপ্লব। এটা দেওয়ার একটা কারণ ছিল, ওই প্রতিবাদীদের অধিকাংশের পরনে ছিল সবুজ পোশাক। পারসিয়ান সংস্কৃতিতে নাকি এই সবুজটা প্রতিবাদের রং, তো সে যেন বোঝা গেল। কিন্তু প্রতিবাদের কারণটা কি? কারণ হচ্ছে সেবার নির্বাচনে 63% ভোট পেয়ে জিতেছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এবার প্রতিবাদীদের অভিযোগ হচ্ছে ভোট চুরি হয়েছে, কারণ এটা এত নাকি ভোট দেয়নি, তারা কেউই নাকি ভোট দেয়নি। তারা সবাই চেয়েছিলেন প্রতিবাদী নেতা মীর হোসেন মৌসাভি নাকি জিতবেন, সেই জন্যই তিনি তাদের সবার ভোট পেয়েছেন বলে তাদের দাবি, এবং তিনি সোজা বাংলায় জনতার নয়নের মণি ছিলেন। এবার তাদের একটা দ্বিতীয় চয়েসও ছিল, সেটা হচ্ছে ধর্মীয় নেতা মেহেদি কারবি। এবার দেখুন, এগুলো সব কিন্তু প্রতিবাদকারীদের দাবি ছিল, এবং তারাই যে ক্রমবিন্যাস করেছিলেন তাতে 3 নম্বরে আহমেদিনেজাদের নাম ছিল। মানে তারা মনে করছিলেন 3 নম্বরে থাকার কথা তার, কিন্তু তিনি 1 নম্বর হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রশ্ন তুলেছিলেন, তারা তো আহমেদিনেজাদকে ভোট দেননি, তাহলে তিনি 63% ভোটটা পেলেন কি করে? মানে সোজা বাংলায় ভোটে কারচুপির অভিযোগ। ভারতেও তো মহারাষ্ট্র আর কর্ণাটকে ভোট চুরির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, কিন্তু মুশকিল হচ্ছে মানুষ তো রাস্তায় নেমে প্রতিবাদ করেনি। কিংবা ধরুন বিহারে, সেখানে SIR কিন্তু হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতেই বলছি 65 লক্ষ নাম বাদ গেছে, 18 লক্ষ নাম আবার পুনর্বিবেচনায় যুক্ত হয়েছে, কিন্তু একজন ভোটারও রাস্তায় নেমে কি বলেছেন যে তিনি বৈধ, তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ সংগঠিত হয়েছে? ওখানে তো বিরোধী দল যথেষ্ট শক্তিশালী, কংগ্রেসের সাথে RJDর একটা গুড সমঝোতা হয়েছে, একসঙ্গে জোটফোট করে তার লড়াই করছেন, ওপাশে ইন্ডি জোট, স্থানীয় জোট সব আছে। তাহলে হলো না কেন? আর সেটা যদি ওখানে না হয়ে থাকে, যেখানে ইতিমধ্যেই SIR হয়ে গেছে এবং সেখানে যাবতীয় অভিযোগ থাকা সত্ত্বেও যখন তালিকা বেরিয়েছে তারপর কোথাও প্রতিবাদ দেখা যায়নি, তাহলে বাংলায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে, এই আশঙ্কাটা আসছে কোথা থেকে? নাকি ভয়টা দেখানো হচ্ছে? কাদের দেখানো হচ্ছে? অবশ্যই মুসলিমদের। যেভাবে CA নিয়ে ভয় দেখানো হয়েছিল সেভাবেই কি তাদের ভয় দেখানো হচ্ছে? আমরা কিন্তু বলছি না, আমরা প্রশ্নটা তুলছি, কিন্তু প্রশ্নটা তুলছি মুসলিম সমাজ থেকে ওই অভিযোগটা উঠেছে বলে। বিজেপির জুজু দেখিয়ে নাকি বছর বছর মুসলিমদের ভোট পকেটে পুড়ছে বিভিন্ন দল, এখানে তৃণমূল কংগ্রেস, অথচ মুসলিমদের জন্য নাকি কেউই কিছু করছে না। নওশাদ সিদ্দিকীকে একথা তো নিয়মিত বলতে শুনবেন। এক্ষেত্রেও তো তিনি স্পষ্ট ভাষাতেই বললেন যে যদি এই BLOদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কারোর থেকে থাকে তাহলে সেটা সরকারের। এবার ইদানিং আসাদুদ্দিন ওয়াইসের মিমও কিন্তু এই একই কথা বলা হচ্ছে। এবার দেখুন, ভয় যাদের দেখানো হচ্ছে তারা তাহলে সত্যি সত্যি ভয়টা পাচ্ছেন কি না, বা ভয় উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানো হচ্ছে এটা বুঝছেন কি না, এটা নিয়ে তারা একটা সংশয় তৈরি করে দিচ্ছেন। এবার তারা ভয় পান চাই না পান, সাধারণ মানুষ ভয় পাচ্ছে এটা আমরা বুঝে গেছি। কারণ সাধারণ মানুষ তারা অশান্তি চান না,
যে সম্প্রদায়েরই হোক। কয়েক মাস আগেই ওয়াক অফ বিলের প্রতিবাদের নামে আমাদের রাজ্যে যেটা হতে দেখেছি, সেটা একদল উশৃঙ্খল ব্যক্তির লাগাম ছাড়া আগ্রাসন। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তখনও তো বাইরের থেকে লোকজন এসেছিল, কিছু লোককে ব্রেন ওয়াশ করা হয়েছিল, এই অভিযোগ উঠেছিল। এবার কি হয়েছিল না হয়েছিল পরের কথা, কিন্তু দুজন মানুষ ওই আগ্রাসনে যে প্রাণ হারিয়েছিলেন এটা তো বাস্তব। এটাকে তো কেউ মুছে ফেলতে পারবেন না, এড়িয়ে যেতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। এখানেই আমাদের তো ভয়, কারণ আলটিমেটলি এইভাবেই তো সাধারণ মানুষ মার খান। সে সময় বহু গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। রাজ্য পুলিশের ডিজি আর এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন গুজব ছড়ানো হচ্ছে। হতে পারে গুজব, হতে পারে উস্কানি, কিন্তু রাজ্যে যে পোড়ামাটির দাগটা লেগেছিল অস্বীকার করা যাচ্ছে। আর যে রাজ্যে একবার পোড়ামাটির দাগ লেগেছে সেখানে আবার আগুন নিয়ে খেলার মানেটা কি হয়? সাবিনা ইয়াসমিন, তৃণমূল নেত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি তো নিজেই দেখেছেন মালদায় কি হয়েছে। তারপরেও তিনি কি করে এরকম আগুনে কথাবার্তা বলছেন? বলছেন এসআইআর একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়া হবে, মানে সোজা বাংলায় হুমকি দিচ্ছেন। হুমকিটা দিচ্ছেন কি বলে? যে বক্তব্যটা আবার বলছি, সবাই কথায় কথায় বলছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও, আর যাবতীয় আলোচনা কি হচ্ছে? অবৈধ ভোটারদের নামটাই বাদ দেওয়া হবে, এটাই তো টার্গেট এসআইআর। এবার যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, সেটা যাতে পুনর্বিবেচনায় উঠে যায় সেটা নিশ্চিত করুন। এটাই তো জনপ্রতিনিধির কাজ, সেটাই তো রাজনৈতিক নেতাদের কাজ। ভোটারের পাশে গিয়ে দাঁড়ান, বৈধ ভোটারের পাশে গিয়ে দাঁড়ান। দেখা গেছে তো 18 লক্ষ মানুষের নাম পুনর্বিবেচনা করা হয়েছে, তাদের নাম ভোটার তালিকায় ঢুকেছে, ফলে সেই সম্ভাবনাটা রয়েছে। আমরা কিন্তু একদম সাধারণ মানুষের দিক থেকে বলছি, কারণ আলটিমেটলি এর ফাঁকে সত্যি সত্যি আমাদেরও সংশয় রয়েছে। যা চলছে চারপাশে একটা অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতিতে কোনো সুস্থির কার্যকলাপ হতে পারে না, এবং তাতে আলটিমেটলি যে কোনো সাধারণ মানুষ বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটাও গ্যারান্টি দিতে পারছি না, কারণ হিউম্যান এরর এটাই তো হয়, মানুষই তো ভুল করে। এবার সেটাকে রাজনীতি উদ্দেশ্য প্রণোদিত ভুল বলবে, এবার সেটা সত্যি উদ্দেশ্য প্রণোদিত না প্রণোদিত নয় সেটা তো পরের বিষয়। এটা তো সবাই মানবেন যে কারোর বৈধ ভোটারের নাম বাদ যাওয়াটা বাঞ্ছনীয় নয়, এবং সেক্ষেত্রেও যদি রাস্তা থেকে থাকে সেই রাস্তাটা প্রাথমিকভাবে দেখানো হোক, তারপর তো বাকি প্রতিবাদ যা কিছু হবে সেগুলো রাস্তা খোলা রয়েছে। নিজেদের শাসনাধীন রাজ্যে নিজেরা আগুন জ্বালবেন, সামলাতেও হবে তাদেরই সরকারকে। এবার সরকার যদি সেটা সামলাতে না পারে, সেটা সেই সরকারের কর্তৃত্বের অভাব বলে প্রমাণিত হবে। সেটা তো তাদের সরকারকেই প্রশ্নের মুখে ফেলে দেবে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তাদের নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসক হিসেবে সেটা ব্যর্থতা। এবার সেই পরিস্থিতিতে তারা তাদের নিজেদের সরকারকে ফেলবেন কিনা এটা ওই নেতা নেত্রীদের ভেবে রাখতে হবে। সাবিনা ইয়াসমিনের মতো নেত্রীদের ভাবতে হবে যে এই আগুন জ্বালানোর আগে। এবার তার মধ্যে কোনো রাজনৈতিক অঙ্ক থাকলে সেটা নয় পরে কষবেন, প্রাথমিকভাবে কাজটা ওই ভোটারদের স্বার্থে করলে তো এত উত্তাপ তৈরি হয় না। খেয়াল করে দেখুন, এসআইআরটা একটা নিয়ম মাফিক প্রক্রিয়া, এটা রাজ্যেই প্রথমবার হচ্ছে না। 2002 সালে যখন বাম জমানা ছিল তখনও কিন্তু হয়েছে, এবং তখন মসৃণভাবে হয়ে গেছে। এটা যে হচ্ছে আলাদা করে সেটা নিয়ে কোনো হইচই হয়নি। আর এবার হওয়ার আগের থেকেই হুমকি কেন? সাবিনা ইয়াসমিন তো প্রতিমন্ত্রী, তিনি তো জানেন তিনি একটা সময় সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলেন। সাংবিধানিক দায়িত্বগুলো ভুলে গেলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আবার মুসলিমদের হুঁশিয়ারি দিয়েছেন, কারো উস্কানিতে রাস্তায় নামলে গুলি চলবে, লোক মরবে। লোক কখন মরে আর কারা মরে? সাধারণ মানুষ।
এত সহজে বলে দেওয়া যায় লোক মরবে, গুলি চলবে? রাজনৈতিক নেতারা কি আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করছে? আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 এ যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। একজন নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার বিজেপির নেই বা উনার নেই। উনার ক্ষমতা থাকলে উনি আমার নাগরিকত্ব কেটে দেখান। বড় বড় ডায়লগ মেরে কোনো কাজ হবে না। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। ওকে বলবেন কত গুলি আছে, বাংলার মানুষ দেখে নেবে, আর ও যেন পালাবার পথটা ঠিক করে রাখে। এসআইআর এর বিরোধিতা কিংবা কেউ বলছে না, আমাদের পরিষ্কার কথা, বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে না। ওরা কোনোদিনই ভোট চায় না, কারণ ওরা জানে মানুষ ওদের ভোট দেবে না। আরেক নেতার বক্তব্য শুনে ফেললেন সাংসদ পার্থ ভৌমিক। এবার সুকান্ত মজুমদারের বাড়িতে তার পরিবারও তো থাকেন। ইতিমধ্যেই নাগরাকাটায় খগেন মুর্মুর ওপর হামলা হয়ে গেছে। এবার সুকান্ত মজুমদার যদি টার্গেট হন, তার দায়িত্ব কে নেবেন? তারা বলবেন ওরা নিজ দায়িত্বে নিজেদের ওই টার্গেট করে ফেলেছেন। মাঝখান থেকে যা হবার তো হয়ে যাবে। দেখুন, ওয়াক অফ আগ্রাসনটা প্রমাণ করে দিয়েছে যে বাংলা আসলে দাহ্য বস্তু হতে দাঁড়িয়েছে। তাহলে সেখানে দেশলাই কাঠি জ্বালাচ্ছেন কেন? বারুদের স্তূপ যেখানে আপনার চারপাশে, সেখানে এইভাবে আগুন নিয়ে খেলা করাটা কি খুব বুদ্ধিমানের কাজ? বিস্ফোরণ হলে তো বাজবিচার করে বিস্ফোরণটা মানুষজনকে ছোবে না। যেখানে যেখানে ছোবল মারার, ছোবল মেরে দিয়ে চলে যাবে। দেখুন, গত বছর ওই বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান শুরুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠিয়েছিল। ভারতকে নানা অছিলায় ভেতর থেকে অশান্ত করার চেষ্টা হতে পারে। আর তার মধ্যে পশ্চিমবঙ্গ সরাসরি একটা সীমান্তবর্তী অঞ্চল। সেখানে আমেরিকার ওই যে সীমান্ত, যাদের সঙ্গে আমরা সীমান্ত শেয়ার করছি, সেই দেশটা এখন আমেরিকার পুতুল সরকার বসে আছে। শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। এবং এটা যে আমেরিকার একটা পুরনো ছক, এটা তো আমরা দিকে দিকে দেখেছি। একইভাবে তো মায়ানমারে আং সান সুকিকে আমরা দেখেছি। ভেনেজুয়েলায় সরকার ফেলতেই সম্ভবত আরেক বিরোধী নেত্রী এই মারিয়া কারিনা মাচাদোকে নোবেল দেওয়া হয়েছে। তিনি নোবেল পাওয়ার পর প্রথম ফোনটা করেছেন ট্রাম্পকে, আর তারপরেই ঘোষণা করেছেন যে তিনি চান আমেরিকার থেকে সাহায্য আসুক এবং তার সাহায্যে তার দেশের এই সরকারকে উৎখাত করা হোক। শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তির এই হচ্ছে চিন্তাভাবনা, প্রথম এজেন্ডা। মানে বুঝতে পারছেন, এজেন্ডা মেনে কাজকর্ম করার লোকের অভাব নেই। আর এখানেও তো বাইরে থেকে ইন্ধন দেওয়ার লোকের অভাব নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে বসে যে কথাগুলো আজ বলেছেন, খুব ইঙ্গিতপূর্ণ লেগেছে জানেন তো। সাম্প্রতিক পরিস্থিতির সুবাদে বলেছেন ভারত অসাধারণ দেশ এবং সেখানে প্রত্যেক বছর নতুন নেতা উঠে আসেন। মোদি কিন্তু অনেক দিন ধরে রয়েছে। ট্রাম্পের দাবি মোদি নাকি তাকে ভালোবাসেন, আর মোদি নাকি তাকে কথা দিয়েছেন রাশিয়ার তেল ভারত কিনবে না। তবে তিনি প্রকাশ্যে ভালোবাসার কথা বলে মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। এবার বিদেশ মন্ত্রক যদিও স্পষ্ট করে দিয়েছে যে সাম্প্রতিক অতীতে ট্রাম্পের সাথে মোদির কথা হয়নি এবং ইদানিংকালে ট্রাম্প এত মিথ্যে কথা বলেছেন, এটাও আরেকটা ওরকম হলে আমরা যে অবাক হব না, এটাও খুব স্বাভাবিক কথা। কিন্তু তার বক্তব্যের মধ্যে দু তিনটে জায়গা খুব নজর কাটছে জানেন তো।
বারবার ঘুরিয়ে ফিরিয়ে ট্রাম্প কি বলতে চেয়েছেন, একটা সুপ্ত হুমকির সুর কি রয়েছে তার মধ্যে খেয়াল করে দেখুন। বললেন মোদি অনেক দিন রয়েছেন, বললেন নতুন নেতা উঠে আসতেই পারেন। মানে তিনি কি এই ইঙ্গিতটাই করে দিলেন যে যে কোনো সময় মোদিকে সরিয়ে অন্য কোনো নেতা উঠে আসতে পারেন? এবার গণতন্ত্রে যে কোনো নেতা যে কোনো সময় উঠে আসতে পারেন। আমাদের দেশের গণতন্ত্র এতটাই শক্তিশালী যে এখানে একনায়কতন্ত্র চলে না, এবং কেউ চিরকাল থেকে যাবেন এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন না। মানুষ যদি চায় তাহলে নরেন্দ্র মোদী পরের নির্বাচনে সরে যেতেই পারেন, হেরে যেতে পারেন, সব কিছু হতে পারে। এর পরের নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট। যদি সামগ্রিকভাবে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের ওপর মানুষজনের বিতৃষ্ণা জন্মায়, তাহলে প্রত্যেকটা রাজ্যে তার প্রভাব পড়বে। সে তো মানুষ ঠিক করবে, আমাদের দেশের নাগরিকরা ঠিক করবে। আমেরিকা ঠিক করবে কোত্থেকে? এটা আমেরিকা ঠিক করার দায়িত্ব নাকি ওই ট্রাম্প বলবেন তারপর হবে নাকি? নাকি ট্রাম্প জানেন তিনি এইটা করে বিভিন্ন জায়গায় সাফল্য পেয়েছেন, সুতরাং এখানেও সেটাই চেষ্টা করবেন? তাহলে তো প্রশ্ন উঠবে যে আমেরিকা ঠিক করা নতুন নেতাকে, সেটা জানতে আমাদের কি পরের বছর ওই নোবেল নমিনেশনের দিকে নজর রাখতে হবে নাকি? মানে যিনি শান্তিতে নোবেলের জন্য যার নামটা মনোনীত হবে, তিনি যদি এদেশ থেকে হন, তাহলে ধরতে হবে যা ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তদের, তা ধরতে হবে যে তার পেছনে বিদেশি শক্তি রয়েছে। দেখুন, যখন বিদেশি শক্তি শকুনের মতো ওত পেতে বসে রয়েছে, তখন আমাদের দেশের নেতারা একটা নির্বাচনী প্রক্রিয়া, যেটা স্বাভাবিক একটা নির্বাচনী প্রক্রিয়া, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর হওয়ার কথা, সেইটা নিয়ে সোশ্যাল আনরেস্টের হুমকি দিচ্ছেন, সামাজিকভাবে একটা অস্থিরতা তৈরি করছেন। দেখুন, যে ভাষায় এবং যে জায়গায় গোটা জিনিসটা যাচ্ছে, তাতে কিন্তু এটা মেনে নিতে হবে এর দায় সবকটা রাজনৈতিক দলের। নির্বাচন কমিশন একটা রাজনীতি বহির্ভূত একটা সংস্থা, তার গায়ে রাজনীতির রং লাগাটা বাঞ্ছনীয় নয়, কারণ তারাই তো আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের রাস্তাটা খুলে দেন। এবার তাদের গায়ে যদি এই রাজনৈতিক রং লাগানো হয়, যারা যারা সেই রং লাগাচ্ছেন আর যারা সেই রং লাগানোর সুযোগ করে দিচ্ছেন, তারা দুদলই আমাদের মন ভেঙে দেওয়ার জন্য দায়ী। আমাদের অধিকার প্রয়োগের পথে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে এরা সবাই প্রতিবন্ধকতা তৈরি করছেন। এবং দ্বিতীয়ত, যদি নির্বাচন কমিশনের যে কোনো একটা নির্দিষ্ট কার্যকলাপ, যে কার্যকলাপটা আইনসিদ্ধভাবেই হওয়ার কথা নির্দিষ্ট সময় অন্তর, সেটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, তাহলে সেই সন্দেহের বাতাবরণ তৈরি করার জন্যও কিন্তু সবকটা রাজনৈতিক দল দায়ী। মানে তারা সবাই ঘুরিয়ে গণতন্ত্রের মধ্যেই সংশয়ের বীজ বুনে দিচ্ছেন। এতে বাইরের শত্রুরা খুশি হবে, কারণ তাদের আর লাগবে না, আমরা নিজেরাই আমাদের দেশ, আমাদের রাজ্যকে ধ্বংস করে ফেলব। আমরা আজকে বলে গেলাম, যতদিন আমাদের যতদূর আমাদের দেহে রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজনও ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই। যোধা আকবর সিনেমায় একটা বিখ্যাত সংলাপ রয়েছে, আগ্রাম বৈরাম কাকে দিচ্ছেন, অতিরিক্ত আনুগত্য কখনো কখনো মানুষকে বেয়াদব করে দেয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অতি আনুগত্যেই রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন। 2021-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বিজেপিতে গেছিলেন, এবার ভোটে বিজেপি জিততে না পারায় ফিরে এসছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়শ্চিত্তের একটা নিদান দিয়েছিলেন, রাজীব বোধহয় এখনও ওই প্রায়শ্চিত্তই করছেন। কথা শুনে মনে হচ্ছে যে এই ধরনের যে কথাগুলো তিনি বলছেন, সেটা কি মানে ভেতর থেকে তিনি বিশ্বাস করে বলছেন, নাকি এটা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি এখন পুরোপুরি ফিরে এসছেন?
কিন্তু এই ধরনের হম্বিতম্বি করলে কি হবে? এই যদি চারপাশ থেকে প্রত্যেক রাজনৈতিক নেতাই এই রকমভাবে হম্বিতম্বি করে, তাহলে দেখুন কে কি চাইছে সেটা খুব পরিষ্কার হয়ে যাবে। বিজেপি পরিষ্কারভাবে প্রত্যেকটা কথায় যা যা বলছে তাতে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে যে এসআইআরের মতো একটা স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে দিতে চায় না তৃণমূল। অর্থাৎ তারা এই প্রক্রিয়াটার বিরোধী। কেন বিরোধী? কারণ তাহলে এখানে ভোটার তালিকায় যে বিভিন্ন অনুপ্রবেশকারী, সেটা বাংলাদেশি হোক রোহিঙ্গা হোক, তাদের নামগুলো চলে যাবে। তারা তৃণমূলের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা বাঁচাতে চাইছে তৃণমূল। আর তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে তারা প্রসেসের বিরোধী নয়, কারণ তারা জানেন প্রসেসের বিরোধী যদি হয়ে দাঁড়ায় তাহলে একটা সংবিধান বিরুদ্ধ কাজ হয়ে যাবে। তাই জন্য তারা বলছেন একজন বৈধ ভোটারও যদি বাদ যান তাহলে তারা আগুন জ্বালিয়ে দেবেন, সেটাকে তারা হতে দেবেন না। বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে যদি সবার আগে কারোর বাধা হয়ে দাঁড়াতে হয় তাহলে তো সেটা এদেশের সংবিধান, এদেশের আইন, আদালত তাদের দাঁড়ানোর কথা। তাহলে যেটা স্বাভাবিক জিনিস সেটা তো তারা স্বাভাবিকভাবে বলেন না। তাহলে হরে গড়ে গোটা বিষয়টা দাঁড়াচ্ছে স্যারের পক্ষে আর স্যারের বিপক্ষে। স্যার হতে দেওয়া বা হতে না দেওয়া। এবার স্যার যদি না হয় তাহলে কি হবে? ভোট হওয়া নিয়েই তো সংশয় তৈরি হবে। শুভেন্দু অধিকারী আজ তো ঘোষণা করে দিয়েছেন যে ভোট করতে না দিলে সরকারের মেয়াদ ফুরলেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবার তিনি এমনভাবে বললেন যেন জাস্ট করে দিলেন বলে আর কি। তিনি ধাপে ধাপে দেখিয়ে দিলেন কি সুন্দরভাবে যে স্যার করতে দিল না তৃণমূল, স্যারের বিরোধিতা হলো, স্যার করা গেল না, ভোটার তালিকা সংশোধন হলো না, সুতরাং ভোটার তালিকা সংশোধন না হলে ভোট হলো না। এবার ভোট যদি না হয় নির্দিষ্ট সময় পর এই যে রাজ্যের সরকার তাদের মেয়াদ ফুরিয়ে গেল, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। একদম দেখিয়ে দিলেন চোখের সামনে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। এবার এটার মধ্যে তিনি নতুন কি বললেন? ভুল বলেননি তো কিছু। সরকার ভোটে জিতে 5 বছর সরকার চালানোর দায়িত্ব পায়। সরকারেরও তো মেয়াদ ফুরোয়, ওই মোটর বাইকের মতো বা ওই গাড়ির মতো সরকারেরও তো একটা চলার লাইসেন্স হয়, 5 বছর অন্তর সেটা রিনিউ করাতে হয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তার তেমন যদি পরিস্থিতি হয়, ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী, ভোট নাও করাতে পারে। এই নজির এই রাজ্যেই রয়েছে। 2013 সালে মীরা পাণ্ডে বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট হবে না। সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই ঝামেলা পৌঁছেছিল, মীরা পাণ্ডেকে টলানো যায়নি। এবার রাজ্য নির্বাচন কমিশনেরই যদি এই শিরদাঁড়া দেখাতে পারেন, জাতীয় নির্বাচন কমিশনও সেই ক্ষমতা দেখাতে পারেন। তারাও বলতে পারেন যে স্যার করতে না দিলে ভোট হবে না, এবং তারপর যা যা হবে। কিন্তু সেই সম্ভাবনা আপাতত সুদূর পড়া হতো, কিন্তু অসম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। অনুচ্ছেদ 370 ধারা বিলোপ করে কাশ্মীরকে যেরকম কেন্দ্রশাসিত অঞ্চল করে ফেলা হয়েছে, সেটাও তো একটা সময় অসম্ভব মনে হতো। বরং রাষ্ট্রপতি শাসন জারির নজির ভারতের অনেক রাজ্যেই রয়েছে। আর স্বয়ং রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে বলছেন যে বাংলায় মানুষ চান রাষ্ট্রপতি শাসন জারি হোক। এবার নেতারা যদি এরকম হুঙ্কার এমন লেভেলে দিতে থাকেন যে চারপাশে ওয়াক অফের মতো হিংসা হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারির জোরালো সুযোগ, একটা দাবি তোলার একটা জোরালো সুযোগ এই নেতারাই কিন্তু তৈরি করে দিচ্ছেন। এবং সেটা যে কেউ কেউ চাইছেন না, সেটাই তো অস্বীকার করা যাচ্ছে না। 2 তারিখ থেকে মিছিল করব, করুন মিছিল, আমরা পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না। ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে 4 মে 2026-এর রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসনে ভোট হলে, এমনি ভোট হলে তৃণমূল কংগ্রেস 250 আসন পাবে। রাষ্ট্রপতি শাসনে ভোট হলে তৃণমূল কংগ্রেস 275 আসন পাবে। যেখানে বিধায়ক জনপ্রতিনিধিরা আক্রান্ত, যেখানে তৃণমূল কংগ্রেস তার নিজের দলের কর্মীরা, নিজের দলের কর্মী নেতাদের হাতে খুন হতে হচ্ছে, ফলে এই রাজ্যের শাসন ব্যবস্থা
কতখানি সুরক্ষিত বর্তমান রাজ্যের সরকারের কাছে, সেটা নিয়ে মানুষের প্রশ্ন রাষ্ট্রপতি শাসনের ধারণাকে সামনে নিয়ে আসছে। সীতা নাড়ে অঙ্গুরি, বানরে নাড়ে মাথা, বুঝিতে না পারি আমি নর বানরের কথা। রামায়ণ কথা, অথ রামায়ণ কথাই তো, এটা যা চলছে কিষ্কিন্ধা কাণ্ড চলছে চারপাশে, এটা ছেড়ে আর কিছু মনে হচ্ছে না, জানেন তো। এবং সবাই আগুনটা, আর বললাম না কোথায় লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু চারপাশে যে আগুন লাগিয়ে দিচ্ছেন তাতে সোনার বাংলা যে সোনার আর থাকবে না, পুড়ে খাঁটি হবে কিনা জানি না, কিন্তু পুড়বে যে এটা তো পরিষ্কার বুঝতে পারছি। বিশ্বাস করুন, যখন সব জেনে বুঝে সবাই মিলে এই আগুন নিয়ে খেলা করেন, তখন মনে হয় এদের একমাত্র উদ্দেশ্য আমাদের পুড়িয়ে ঝামা করা। দেখুন, শুভেন্দু অধিকারী বলেছেন ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। অরূপ চক্রবর্তী মনে করছেন যে রাষ্ট্রপতি শাসন করে ভোট হলে তারা বিরাট করে জিতবেন। এবার দেখুন, একবার রাষ্ট্রপতি শাসন যদি দৈবাত জারি হয়ে যায় আর সংসদে তা ভোটাভুটিতে অনুমোদিত হয়ে যায়, তাহলে ভোট কবে হবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না। এবার তৃণমূল যদি 250টার বেশি আসনে জেতা নিয়ে এখনই আত্মবিশ্বাসী থাকে, তাহলে তো তাদের তো এমন পরিস্থিতির সৃষ্টি করাই উচিত নয় যাতে তাদের জেতা ম্যাচ বাতিল হয়ে যায়। তাহলে তো তাদের ধরতে হবে যে ইচ্ছে করে ওই বিজেপি, শুভেন্দু অধিকারী এরা সবাই খোঁচাচ্ছে যাতে তারা ফাঁদে পা দেয়। এবার যারা এতগুলো বছর শাসন করে ফেললো, ক্ষমতা থেকে ফেললো, তাদের তো রাজনৈতিক ম্যাচিউরিটি এসে যাওয়ার কথা। এখন তো আর ওই শৈশবে থাকার কথা না, রাজনীতির হিসেবে তাদের প্রায় মাঝ বয়সে পৌঁছে যাওয়ার কথা। দেখুন, কুণাল ঘোষ তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করে দিয়েছেন তৃণমূল 250টা আসন পেতে চলেছে। এটা 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 নিয়ে সতর্ক করেননি, সতর্ক করেছেন সেটা কি হলে হবে বা হবে না সেটা নিয়ে। বলেছেন কোনো নেতাকে ঔদ্ধত্য বিসর্জন দিতে হবে তার জন্য। মানে বুঝতে পারছেন, সম্ভাবনা নিশ্চিত তার কাছে, কিন্তু যে সংশয়ের জায়গাটা তিনি পাশাপাশি তৈরি করে দিয়েছেন, সেখান দিয়ে যে এই 250 আসন গলে যেতে পারে সেই ভয়টাও দেখিয়ে রেখেছে। মানে একটা সংশয়ের জায়গা রয়েছে। দেখুন, তৃণমূল যদি 250টা আসনে জেতে তাহলে সেটা একদিক দিয়ে রেকর্ড হবে, কারণ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল একা এই ম্যাজিক ফিগার পেরোয়নি। 1987 সালে রাজীব গান্ধী কলকাতাকে বলেছিলেন মুমূর্ষু নগরী, আর জ্যোতি বসু বলেছিলেন মানুষ জবাব দেবে। সেবার বামফ্রন্ট 251টা আসনে জিতেছিল, কিন্তু সিপিএম এককভাবে 200 পেরোয়নি। এবার সেদিক দিয়ে দেখলে 2016 আর 2021-এ 200 পেরিয়ে তৃণমূল ইতিমধ্যেই রেকর্ড করে বসে আছে। 2014-এ তৃণমূল একা লোকসভায় 34টা আসন জিতেছিল, সেটাও রেকর্ড। মানে এটা যেরকমভাবে ধরতে পারেন যে তৃণমূল একের পর এক রেকর্ড, মানে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে, বারবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে, তেমনি রাজনৈতিক হিসেব মেনে এটাও তো ধরতে হবে তৃণমূল তাদের জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে বসে আছে, সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই যে সংশয়টা বললেন, ওই যেটার কথা বললেন ঔদ্ধত্য কারুর, এই বিষয়গুলোর সম্পর্কে সংশয় তখনই আসে যখন ওই যে জায়গায় পৌঁছয়, বলে না শীর্ষে পৌঁছানোটা কঠিন, কিন্তু শীর্ষে পৌঁছানোর পর সেখানে দাঁড়িয়ে থাকাটা, ওই এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকাটা হচ্ছে সব থেকে কঠিন। এইটাই তো তার মানে তাদের কাছে চ্যালেঞ্জ, সেটাই কুণাল ঘোষ প্রকাশ করে দিয়েছেন। আর দেখুন, প্রত্যেক বছর যদি এরকমভাবে একের পর এক এইভাবে বড় ব্যবধানে জিতে থাকে, একের পর এক এত কিছু হয়েছে, সে চিটফান্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে এই তিলোত্তমা কাণ্ড থেকে শুরু করে এত কিছু হয়ে গেছে, তারপরেও প্রত্যেকটা ভোটে, সে এমনি ভোট হোক উপনির্বাচন হোক, তৃণমূল হই হই করে জিতে এসছে। তাহলে জেতারও তো একটা জায়গায় গিয়ে মানুষজনকে ভাবতে বাধ্য করা এবং দলের মধ্যে পরপর জয়টা আত্মতুষ্টি এনে দেয়। যা খুশি করুক, কিচ্ছু হবে না, তাতে সবাই আবার ওই পুকুরের মধ্যে দুধ ঢালতে গিয়ে জল ঢেলে বসে থাকছেন না তো। মনে আছে আপনাদের গল্পটা, এক রাজা
সবাইকে পরীক্ষা করার জন্য তার মন্ত্রীবর্গকে বলেছিলেন সবাই গিয়ে পুকুরে 1 ঘটি করে দুধ ঢেলে দিয়ে এসো, দুধের পুকুর বানাবো। সবাই ভাবলো সবাই তো দুধ ঢালবে, আমি আর ফালতু দুধ নষ্ট করি কেন, একটু জল ঢেলে দিয়ে আসি। আলটিমেটলি দেখা গেল পুকুরটা জলে টলটল করছে, সবাই জল ঢেলেছে, দুধটা আর কেউ ঢালেননি। সেরকম হবে না তো। দেখুন, দলকে আন্দোলনে মানে এই সব শঙ্কার কথা মাথায় রেখেই দলকে আন্দোলনে আর মানুষকে আশায় রাখতে চেষ্টার কোনো কসুর করছে না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলায় ডিজিটাল যোদ্ধা বাহিনীর ঘোষণা করেছেন, মানে এটা গঠন করলেন আর কি। এই চারপাশে যা যা হচ্ছে, এত বেশি নেতিবাচক প্রচার হচ্ছে, সেটা বাংলার জন্য খারাপ হোক চাই না হোক, তাদের জন্য যে খারাপ একটা মানসিকতা বা নেতিবাচক প্রচারে চারপাশে ছড়িয়ে দিচ্ছে, সেটা যে ওই ডিজিটাল পথেই মোকাবিলা করতে হবে, তাই জন্যই এই নতুন যোদ্ধাদের তিনি নামিয়েছেন। খেয়াল করে দেখুন, এই দুর্গাপুরের গণধর্ষণের মতো অভিযোগ, যেটারও আবার নাটকীয় মোড় খুঁজে পাওয়া গেছে, তো সেটা সেই সংশয়াচ্ছন্ন ঘটনা নিয়েও গোটা বিশ্বে প্রচারে প্রচারে বিশ্ব বাংলা করে দিচ্ছে বিজেপি। এই বাহিনী তারই জবাব দেবে। আর সেখানে মুখ্যমন্ত্রীও তো তার আস্তিনের আরেকটা টেক্কা চাল দিয়ে ফেলেছেন। পাহাড়ে মহাকাল মন্দিরে তিনি পুজো দিতে গেছিলেন, এবার ঘোষণা করে দিয়েছেন একটা বড় মহাকালের মন্দির তৈরি করে দেবেন, তাতে সবচেয়ে বড় শিব থাকবেন। এবার শিবলিঙ্গ না শিবমূর্তি থাকবেন সেটা আলাদা করে বলেননি, কিন্তু এটা যে তিনি বানাতে পারেন, ওই দীঘায় জগন্নাথ মন্দির বানানোর পর সবাই সেটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে ইমাম মুয়াজ্জেম ভাতা দিতে শুরু করেছিলেন, তারপর দুর্গাপুজোয় অনুদান দিয়েছেন, তারপর দীঘায় জগন্নাথ মন্দির, এবার মহাকাল মন্দিরের ঘোষণা। সর্বধর্ম সমন্বয় বলেও ভাবতে পারেন, অথবা সর্বধর্ম তোষণ বলেও ভাবতে পারেন, মানে যার নির্যাস হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি। এটাই তো এখন চলছে। কিন্তু তাতে কি ওই পাহাড়ে বিপর্যয় বন্ধ হয়ে যাবে? আরও বড় করে দেখলে এই মন্দিরে বঙ্গবাসীর কি উপকার হবে? কর্মসংস্থান বাড়বে, দারিদ্র্য কমবে, স্বাস্থ্য শিক্ষার হাল ফিরবে। এই প্রশ্নগুলো তো রাজনৈতিকভাবে ওঠার কথা, কে তুলবে? আপাত দৃষ্টিতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির তোলার কথা, তুলবে কি? বিজেপি তো মন্দির নিয়ে কিচ্ছু বলবে না, বলার মুখও নেই, কারণ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। এখন তারা কি বলে অন্যের উদ্বোধন করা মন্দির নিয়ে কথা বলতে যাবেন? বিজেপি বড় জোর ওই মন্দিরের উদ্বোধনে নারকোলটা ঠিকঠাক ফাটানো হয়েছে কিনা তাই নিয়ে প্রশ্ন তুলতে পারে, বা কোন তিথিতে উদ্বোধন হলো সেটা নিয়ে বলতে পারে। এবার কেন রাজনৈতিক দিক থেকে এই মন্দিরটা লাভজনক? দেখুন, জনকল্যাণে কয়েক হাজার কোটি টাকার স্কিম তৈরি করতে হয়। এটা প্রকল্প যাই করুন আপনি, জনসাধারণের জন্য যেটাই করুন, এটা বড় অঙ্কের টাকা লাগে। ছোটোখাটো টাকায় ওই পাড়ায় কিছু করতে পারেন, তার বেশি কিছু হয় না সামগ্রিকভাবে। কিন্তু মন্দির তৈরি করতে কয়েক কোটি টাকা হলেই হয়ে যায়, তাই সেটা সরকারের কাছে অনেক পছন্দের বিকল্প। কিন্তু মন্দিরেই যদি মানুষ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই রাজ্য উন্নয়নে যে নেই রাজ্য হয়ে থাকবে, সেটা নিয়েও কোনো সংশয় নেই। যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। দুর্ভাগ্য আমাদের একটা ব্যর্থ সরকার চলছে, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোটকে ভাগ করা যায়, তার জন্য তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে। যদিও জগন্নাথ মন্দির নাম দিলেও দেখা গেল আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার। এবার কি তাহলে মহাকাল মন্দির তৈরি হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে? উনি নাগপুরে শিষ্যা হয়ে এটাই শিখেছেন যে ধর্মভিত্তিক, ধর্মীয় চিহ্ন, প্রতীক, ধর্মস্থান, তাকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে। এটা তখনই মানুষ করে যখন তার নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মনের মধ্যে সন্দেহ জাগে, সেই সন্দেহ
কাটানোর জন্য। ওদের উপর যখন ভক্তি ভরসা কমে যায় তখন মন্দির বা দেবতাকে ব্যবহার করে নিয়ে ওরা নিজেদের যা কিছু ভুলভাল কাজ আছে, যার কিছু দোষ ত্রুটি আছে, দুর্নীতি আছে, সেটাকে অ্যাটেস্ট করতে চায়। 2026-এর সরকার পরিবর্তন হলে সরকারি পয়সায় মন্দির নয়, হিন্দুরা নিজেদের পয়সায় যেভাবে রাম মন্দির গড়ে তুলেছে ঠিক একইভাবে আমরাই শিবের মন্দির হিন্দু জনগণ যারা জন্মসূত্রে হিন্দু তারাই গড়ে তুলবে। মানে যেই ক্ষমতায় আসুক মন্দির হচ্ছে, এটা বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, মানে যখন দীঘায় জগন্নাথ মন্দিরটা হলো তখন বলা হয়েছিল যে এরপর তাহলে আর কেউ ওই পুরীর জগন্নাথ ধামে যাবে না, সবাই দীঘাতেই চলে আসবে। এবার যদি মহাকাল মন্দিরটা দার্জিলিংয়ের ওপর থেকে শিলিগুড়িতে নেমে আসে, তাহলে তো আবার লোকজন যদি ওখানে দেখেই সন্তুষ্ট হয়ে যান, ওপরে না ওঠেন, তাতে আবার এই এত কষ্ট করে পাহাড়কে এত বার্তা দেওয়া হচ্ছে, তারা আবার ভুল বুঝবে না তো লোকজন ওপরে না উঠলে? আর যাকে সেটা অন্য প্রশ্ন। কিন্তু এটা ঘটনা দেখুন, 250 আসন জেতার ঘোষণার পাশাপাশি একটা রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন, একটা সংশয়, সেটা তো উঠছে। এবার এটাকে আপনারা বলতে পারেন যে রাজনৈতিক ব্যালেন্সের খেলা, একদিকে আত্মবিশ্বাস আর একদিকে সংশয়। দেখুন, শুভেন্দু অধিকারী লাগাতার দাবি করেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বের সংকট, ওটা সেফ সিট নয়। আর মঙ্গলবার ওই বিজয় সম্মেলনেতে অডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আক্ষেপ করেছিলেন যে ভবানীপুরের জনবিন্যাসটা বদলে দেওয়া হচ্ছে, তাতে শুভেন্দু অধিকারী দ্বিগুণ এনার্জি পেয়ে গেছেন। কিন্তু ব্যালেন্স হতে হবে, তো তার জন্য একটা সংশয়ের জায়গা তৈরি করতে হবে। সেই জন্যেই কি একদম গোড়াতে তাকে আটকানোর জন্য একটু এগিয়ে গেল তৃণমূল। পূর্ব মেদিনীপুরে সুপ্রকাশ গিরি পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন নন্দীগ্রাম নিয়ে এবং প্রশ্ন তুলে দিয়েছেন যে শুভেন্দু কি নন্দীগ্রামে নিরাপদ? তাহলে বুঝতে পারছেন সব পক্ষই কিন্তু চাপ পাল্টা চাপে ওই রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।